শ্রীলঙ্কায় যে গোষ্ঠী হামলা চালিয়েছে সেটি যদি এই উগ্রবাদী মুসলিম জনগোষ্ঠী হয়, এর তীব্র নিন্দা জানাই এবং এই সন্ত্রাসী ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। পিসফুল টিভিতে আপনাকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং সত্য প্রকাশে আমাদেরকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন অতি সম্প্রতি শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় প্রায় 350 মানুষ নিহত হয়েছেন। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আসলে এই হামলার সাথে কারা জড়িত। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 22শে এপ্রিল 2019 প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ, যেখানে বলা হয়েছে হামলাকারী গোষ্ঠী স্থানীয় না আন্তর্জাতিক। এই বিষয়ে সংবাদের ভিতরে বলা হয়েছে শ্রীলঙ্কায় একের পর এক চালানো বোমা হামলায় 7 জন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিলেন। আজ সোমবার দেশটির একজন জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। দেশটির মন্ত্রিসভার একজন মুখপাত্র রাজিথা সিনারত্নের উদ্ধৃতি দিয়ে এএফপির খবরে জানানো হয়, স্থানীয় উগ্রপন্থী ইসলামী দল ন্যাশনাল তাওহিদ জামাত এনটিজে এই হামলায় জড়িত। এটি বলেছেন শ্রীলঙ্কার একজন জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা। আন্তর্জাতিক কোনো গোষ্ঠী তাদের সহায়তা করেছে কিনা এ ব্যাপারে তদন্ত চলছে। আবার সিনারত্নের উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলেছে হামলায় আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত, স্থানীয় কোনো দল এভাবে হামলা চালাতে পারে না। এখন বিষয়টি হলো যে এই যে একটি উগ্রপন্থী ইসলামী দল ন্যাশনাল তাওহিদ জামাত, এই দলটি হামলায় জড়িত এ ব্যাপারে শ্রীলঙ্কার একজন জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা বলেছেন, আর সেই খবরটি এএফপি এবং রয়টার্স জানিয়েছে। তাহলে বোঝা যায় যে এই ঘটনাটির সাথে কারা জড়িত এটি কিন্তু এখনো সন্দেহাতীতভাবে প্রমাণিত নয়। যদিও শ্রীলঙ্কার পক্ষ থেকে বলা হয়েছে যে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল, এই হামলার প্রতিশোধ নেওয়ার জন্যই শ্রীলঙ্কায় এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আর এই সংবাদটি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ধার কাছে পৌঁছালে তিনি জবাব দিয়েছেন যে শ্রীলঙ্কা যা বলেছে নিউজিল্যান্ড তা বলছে না। অর্থাৎ এমন কোনো তথ্য তাদের কাছে নেই যে নিউজিল্যান্ডের এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যই শ্রীলঙ্কায় এই হামলাটি চালানো হয়েছে। আচ্ছা, এই বিষয়টি নিয়ে আমাদের মুসলিম সমাজ, আপনারা যারা অনলাইনে কথা বলেন, আমরা যারা অনলাইনে কথা বলি, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি নাই। আমাদের বলা উচিত ছিল, কেননা নিউজিল্যান্ডের ঘটনায় 50 জন নিহত হয়েছিলেন আর শ্রীলঙ্কার ঘটনায় 350 মানুষ নিহত হয়েছিলেন। এখন পার্থক্য হলো এতটুকু যে নিউজিল্যান্ডে হত্যার শিকার হয়েছেন যারা সকলেই মুসলিম, আর শ্রীলঙ্কায় যারা নিহত হয়েছেন তাদের প্রায় সবাই খ্রিস্টান, হিন্দু এবং অল্প কিছু সংখ্যক মুসলমানও ছিলেন। তার মধ্যে বাংলাদেশের একজন শিশুও ছিল। এখন এই যে আমরা কথা বলি নাই, আমরা কিছুটা পর্যবেক্ষণ করছিলাম, এই বিষয়টি নিয়ে বাংলাদেশের সংবাদকর্মীদের মধ্য থেকে কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন যে নিউজিল্যান্ডের ঘটনায় আমরা পৃথিবী উতল পাতাল করে ফেলেছিলাম প্রতিবাদ করতে করতে, অথচ শ্রীলঙ্কার ঘটনায় আমরা চুপ কেন? অর্থাৎ তারা মুসলমানদেরকে ছোট করার চেষ্টা করেছে এবং সেখানে প্রমাণ করার চেষ্টা করেছে যে আসলেই মুসলমানেরা সাম্প্রদায়িক, আসলেই ইসলাম একটি সাম্প্রদায়িক ধর্ম। আমি মনে করি তাদের ইতিহাস সম্পর্কে আরও জ্ঞান অর্জন করার প্রয়োজন, ইতিহাস সম্পর্কে আরও অনেক জানার প্রয়োজন। এই কথাটা আমি এই জন্যে বলছি যে এই পৃথিবীতে যেভাবে তথ্য সন্ত্রাস চলছে, তাতে করে কিন্তু মুসলিম মিডিয়া বলেন আর অমুসলিম মিডিয়া বলেন,
সকলে মিলে ইসলামটাকে একটি সন্ত্রাসী ধর্ম হিসাবে উপস্থাপন একের পর এক তারা করে যাচ্ছে। মুসলিম জাতিকে একটি সন্ত্রাসী জাতি হিসাবে উপস্থাপন করার জন্য তারা যুগের পর যুগ তথ্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আর সেই তথ্য সন্ত্রাসের অংশ হিসেবে আমাদের তথাকথিত মুসলিম নামধারী কিছু সেকুলারিস্ট তারাও সেই তথ্য সন্ত্রাসের সহযোগী হিসাবেই নিজেদেরকে উপস্থাপন করেছে। এই জন্যে আমি এই সমস্ত হলুদ সাংবাদিক এবং হলুদ মিডিয়াদের কাছে অনুরোধ করব, আপনাদের উচিত অতীত কিছু ইতিহাস আপনাদের স্টাডি করা প্রয়োজন। আমি আপনাদেরকে অল্প কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। এখানে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে 25 এপ্রিল 2019 প্রথম আলো পত্রিকায় আরেকটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে আত্মঘাতী হামলাকারীদের একজন শ্রীলঙ্কান কোটিপতির স্ত্রী। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে 8 জনের পিকচার দেওয়া আছে, একজনের পিকচার পিছনে। শ্রীলঙ্কান কর্তৃপক্ষের দাবি যে, এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দাবি যে পিছনে যার ছবি দেখা যাচ্ছে উনি হচ্ছেন সেই শ্রীলঙ্কান কোটিপতির স্ত্রী ফাতিমা, সম্ভবত ওনার নাম। তো উনিও আত্মঘাতী বোমা হামলায় অংশগ্রহণ করেছিলেন এবং উনিও নিহত হয়েছেন। আপনারা দেখুন, নিউজিল্যান্ডে যে হামলাটি হয়েছিল, এই হামলাটি কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণিত যে একজন খ্রিস্টান সন্ত্রাসী 2টি মসজিদে হামলা চালিয়ে মুসলমানদেরকে হত্যা করেছে। এটি কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণিত। কিন্তু শ্রীলঙ্কায় যে হামলাটি চালানো হয়েছে, এই হামলাটি কিন্তু এখনও সন্দেহাতীতভাবে প্রমাণিত নয়। এছাড়াও আরও অনেক সন্ত্রাসী হামলার কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে পারি। যেমন নিউ ইয়র্কের টুইন টাওয়ারে একটি সন্ত্রাসী হামলা হয়েছিল 2001 সালে। এই সন্ত্রাসী হামলায় কারা জড়িত সেটি কিন্তু আজকেও সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। এখনও কিন্তু ইউএসের মিডিয়াগুলি বলে সাসপেক্ট, সন্দেহভাজন, সরাসরি কিন্তু বলে না যে অমক তমক এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত। তারা কিন্তু এখনও বলে সাসপেক্ট। তার মানে সন্দেহাতীতভাবে প্রমাণিত নয় এই সন্ত্রাসী হামলার সাথে কারা জড়িত। কিন্তু নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় যারা অংশগ্রহণ করেছিল এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত। এখন প্রশ্ন হলো যে যাদেরকে সন্ত্রাসী বলা হয় তারা গোপনে হামলা করে, আত্মঘাতী হামলা করে, ইত্যাদি ইত্যাদি। এই জন্য তাদেরকে জঙ্গি বলা হয়, তাদেরকে সন্ত্রাসী বলা হয়। কিন্তু প্রশ্ন হলো যে আপনাদের নিশ্চয়ই জানা যে ভারতের কাশ্মীরে সরকারি পোশাক পরে যারা কাশ্মীরের সাধারণ জনগণের উপরে সন্ত্রাসী হামলা করেছিল তাদেরকে কিন্তু সন্ত্রাসী বলা হয় না। সরকারি পোশাক পরে কাশ্মীরের নারীদেরকে যারা ধর্ষণ করেছিল তাদেরকে কিন্তু সন্ত্রাসী বলা হয় না। অথচ সন্দেহাতীতভাবে প্রমাণিত যে ভারতীয় সশস্ত্র বাহিনী সরকারি পোশাক পরে কাশ্মীরের নিরীহ জনগণের উপরে হামলা চালিয়েছে, এটি কিন্তু সন্ত্রাসী হামলা। কিন্তু পৃথিবীর কোনো মিডিয়া বলে নাই যে এটি সন্ত্রাসী হামলা। এছাড়াও ফিলিস্তিনের সাধারণ জনগোষ্ঠীর উপরে প্রতিদিন সন্ত্রাসী হামলা হচ্ছে এবং সেই সন্ত্রাসী হামলায় অংশ নিচ্ছে একটি বিশেষ দেশের সরকারি পোশাক পরিধানকারী সশস্ত্র বাহিনী। এটিও কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণিত যে ইসরায়েলের সশস্ত্র বাহিনী সরকারি পোশাক পরে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপরে সন্ত্রাসী হামলা করছে। কিন্তু পৃথিবীর কোনো মিডিয়া সেই হামলাটাকে সন্ত্রাসী হামলা বলে স্বীকার করছে না। এছাড়াও আপনাদের নিশ্চয়ই মনে আছে ইরাকে একটি বিশেষ দেশের সরকারি পোশাকধারী সশস্ত্র বাহিনী ইরাকের নিরীহ জনগণের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। সেটিও পৃথিবীর কোনো মিডিয়া বলে নাই যে সেটি সন্ত্রাসী হামলা ছিল। সেটিও কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণিত যে ইরাকের নিরীহ জনগোষ্ঠীর উপরে কারা সন্ত্রাসী হামলা চালিয়েছিল, সেটিও কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই পৃথিবীর কোনো মিডিয়া বলে নাই যে সেটি সন্ত্রাসী হামলা ছিল। এছাড়াও আফগানিস্তানেও একটি বিশেষ দেশের সরকারি পোশাকধারী সশস্ত্র বাহিনী আফগানিস্তানের সাধারণ জনগোষ্ঠীর উপরে হামলা চালিয়েছিল, সেটিও কিন্তু সন্ত্রাসী হামলা ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই পৃথিবীর কোনো মিডিয়া বলে নাই যে সেটি সন্ত্রাসী হামলা ছিল। এখন
আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে সন্ত্রাসী কে আর সন্ত্রাসী কে না, কোনটা সন্ত্রাসী হামলা আর কোনটা সন্ত্রাসী হামলা না, এই সংজ্ঞাটা আমাদেরকে জানতে হলে এই তথাকথিত তথ্য সন্ত্রাস নামক মিডিয়াগুলি আছে, এই তথাকথিত হলুদ মিডিয়াগুলি আছে, আমাদের স্থানীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া সহ, তাদের কাছ থেকে আমাদেরকে সন্ত্রাসের সংজ্ঞা শিখতে হবে। আমরা কিন্তু তাদের কাছ থেকে সন্ত্রাসের সংজ্ঞা শিখতে বাধ্য নই। তার অর্থ এই নয় যে শ্রীলঙ্কায় যে গোষ্ঠী হামলা চালিয়েছে সেটি যদি এই উগ্রবাদী মুসলিম জনগোষ্ঠী হয়, এর তীব্র নিন্দা জানাই এবং এই সন্ত্রাসী ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। সাথে সাথে যারা সরকারি পোশাক পরে কাশ্মীরের সাধারণ জনগোষ্ঠীর উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছিল, যারা সরকারি পোশাক পরে প্রতিদিন ফিলিস্তিনের জনগোষ্ঠীর উপরে সন্ত্রাসী হামলা চালাচ্ছে, যারা সরকারি পোশাক পরে আফগানিস্তানের জনগোষ্ঠীর উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছিল, যারা সরকারি পোশাক পরে ইরাকের জনগোষ্ঠীর উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছিল, এই প্রত্যেকটা সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। এখন আমি যেমন পাই টু পাই প্রত্যেকটা বিষয় উপস্থাপন করলাম, যারা স্ট্যাটাস লিখে নিজেদেরকে ভাইরাল করার চেষ্টা করেছেন তারা কিন্তু এই বিষয়গুলি উপস্থাপন করে নাই। এখন আসুন, এই যে পক্ষে বিপক্ষে কথা বলা হচ্ছে যে নিউজিল্যান্ডের হামলার প্রতিশোধ নেওয়ার জন্যই হয়তো মুসলিম জঙ্গি গোষ্ঠী শ্রীলঙ্কায় এই সন্ত্রাসী হামলা চালিয়েছে, আবার নিউজিল্যান্ডে যে হামলাটি চালানো হয়েছে এই হামলার আগে বলা হয়েছিল যে মুসলিম সন্ত্রাসীদের হামলার প্রতিবাদেই এই হামলাটি চালানো হয়েছিল। এখন প্রশ্ন হলো যে আসলে এই পৃথিবীতে যতগুলি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, এই পৃথিবীতে খুনোখুনির ঘটনা যত ঘটেছে, এই ইতিহাস আমরা কতটুকু জানি, এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন। আমি এই তথাকথিত তথ্য সন্ত্রাস মিডিয়া, এই তথাকথিত হলুদ মিডিয়া এবং হলুদ সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু তথ্য উপস্থাপন করতে চাই। সাথে সাথে আমার যারা শ্রোতা আছেন আপনাদের উদ্দেশ্যে কিছু তথ্য আমি শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল কারা? তারা কি মুসলিম ছিল? না, তারা মুসলিম ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল কারা? তারা কি মুসলিম ছিল? মুসলিম ছিল না। এরপরে হোলোকাস্টে 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করেছিল কারা? তারা কি মুসলিম ছিল? মুসলিম ছিল না। অস্ট্রেলিয়ায় প্রায় 20 লাখ আদিবাসীকে কারা হত্যা করেছিল? তারা কি মুসলিম ছিল? মুসলিম ছিল না। এরপরে জাপানের হিরোশিমা এবং নাগাসাকির পরমাণু বোমা হামলা কারা করেছিল? তারা কি মুসলিম ছিল? না, মুসলিম ছিল না। উত্তর আমেরিকায় 100 লাখেরও বেশি ভারতীয়কে কারা হত্যা করেছিল? তারা কি মুসলিম ছিল? মুসলিম ছিল না। দক্ষিণ আমেরিকায় 50 মিলিয়নেরও বেশি ভারতীয়কে কারা হত্যা করেছিল? তারা কি মুসলিম ছিল? না, মুসলিম ছিল না। 180 মিলিয়ন আফ্রিকান মানুষকে কৃতদাস হিসাবে গ্রহণ করেছিল এবং তাদের মধ্য থেকে 44% মারা গিয়েছিল এবং আটলান্টিক মহাসাগরের উপর ফেলে দেওয়া হয়েছিল। এই কাজটি কারা করেছিল? তারা কি মুসলিম ছিল? না, তারা মুসলিম ছিল না। আমি আবার শ্রীলঙ্কায় ফিরে যাচ্ছি। বেশি দিনকার কথা নয়, কিছুদিন আগে শ্রীলঙ্কায় একটি গৃহযুদ্ধ চলছিল। এই যে আত্মঘাতী বোমা হামলা, এই আত্মঘাতী বোমা হামলার আবিষ্কারক কারা? এই আত্মঘাতী বোমা হামলার আবিষ্কারক কিন্তু এই শ্রীলঙ্কার জনগোষ্ঠী আত্মঘাতী বোমা হামলার আবিষ্কারক। এই আত্মঘাতী বোমা হামলার আবিষ্কার করেছিল এলটিটিই গেরিলা। এলটিটিই গেরিলা কারা? একটি হিন্দু সন্ত্রাসী সংগঠন, যারা শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, যারা শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। আর এই এলটিটিই গেরিলাকে সহযোগিতা কারা করেছিল? ভারত করেছিল। কিন্তু আপনারা কি জানেন যে যখন এলটিটিই গেরিলা, এই তামিল টাইগার গেরিলা শ্রীলঙ্কান সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করছিল, তখন পৃথিবীর কোনো মিডিয়া কি বলেছিল এই এলটিটিই গেরিলাকে? কোনো মিডিয়া বলেছিল যে তারা সন্ত্রাসী? কেউ বলে নাই। যখন কোনো মুসলিম এই রকম ধরনের কোনো ঘটনা ঘটায় তখন তাদেরকে বলা হয় মুসলিম জঙ্গি সংগঠন, মুসলিম সন্ত্রাসী। আর যখন কোনো
অমুসলিম করে তখন সেটা স্থানীয় সমস্যা, তখন নাম দেওয়া হয় তামিল টাইগার গেরিলা। তখন কিন্তু বলা হয় না যে হিন্দু জঙ্গি সংগঠন, হিন্দু সন্ত্রাসী সংগঠন, এবং তারাই কিন্তু আত্মঘাতী বোমা হামলার আবিষ্কারক। কিন্তু তখন পৃথিবীর কোনো মিডিয়া বলে নাই যে সেটি ছিল সন্ত্রাসী সংগঠন, সেটি ছিল সন্ত্রাসী হামলা। কিন্তু আজকে একটি মুসলিম সংগঠন শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা চালিয়েছে, এখন এটিকে বলা হচ্ছে সন্ত্রাসী হামলা। আমি অস্বীকার করছি না যে এটি একটি সন্ত্রাসী হামলা, কিন্তু কেন এই দুমুখ নীতি? অমুসলিমরা করলে সেটি সন্ত্রাসী হয় না, আর মুসলিমরা করলেই সেটি সন্ত্রাসী হয়ে যায়। এরপরে আসেন শ্রীলঙ্কায় যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় বর্তমান বাংলাদেশের যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের একজন শিশু, যার নাম হচ্ছে জায়ান, এই জায়ানও নিহত হয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই জায়ান নিহত হয়েছে, এই জায়ানের সংবাদটি প্রকাশিত হওয়ার পর আমাদের দুঃখ পাওয়ার কথা ছিল, এই ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জানানোর কথা ছিল। এত কিউট একটি ছেলে সেই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে, আমাদের দুঃখ পাওয়ার কথা ছিল, আমাদের মনে কষ্ট পাওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে এমনই একটি রাজনৈতিক সংস্কৃতি উপহার দিয়েছে যে একটি মাসুম বাচ্চা তাও সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে। এমন একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর এই সংবাদের নিচে পজিটিভ কমেন্ট খুবই কমই করেছে, নেগেটিভ কমেন্ট করেছে। কেন করেছে? এই বাচ্চা তো মাসুম বাচ্চা, এই বাচ্চার কি দোষ? তারপরেও কেন জনগণ নেগেটিভ কমেন্ট করছে? জনগণ নেগেটিভ কমেন্ট করছে আওয়ামী লীগের অপরাজনীতির কারণে, আওয়ামী লীগের অপশাসনের কারণে। আমি কয়েকটি কথা উদ্ধৃত করছি। এই সন্ত্রাসী হামলার পরে আমাদের বর্তমান ভোট ডাকাত সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি বলেছেন যে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, কোনো দেশ নেই। একই সুরে কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জঙ্গিদের দেশ নাই, ধর্ম নেই। খুব ভালো কথা, কিন্তু কিছু কিছু জঙ্গিদের দেশ এবং ধর্ম না থাকলেও রাজনৈতিক দল আছে। আমি আপনাদেরকে আরেকটি তথ্য দেই। 22 এপ্রিল 2019 প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ, থানায় ছাত্রলীগের হামলা, ওসি সহ আহত 6। এখন এটিকে আপনি কি হামলা বলবেন? এটিকে আপনি কি সহিংস হামলা বলবেন, না এটিকে আপনি সন্ত্রাসী হামলা বলবেন? আপনি যদি শ্রীলঙ্কার এই হামলাটাকে সন্ত্রাসী হামলা বলেন, আপনি যদি নিউজিল্যান্ডের হামলাকে সন্ত্রাসী হামলা বলেন, তাহলে থানায়, একটি দেশের একটি থানায় যারা হামলা চালায় সেটিকে আপনি সন্ত্রাসী হামলা বলবেন না? এই থানায় যদি ছাত্রলীগ হামলা না করে, যদি হেফাজতে ইসলাম হামলা করত, যদি ছাত্র শিবির হামলা করত, যদি জামায়াতে ইসলামী হামলা করত, তাহলে কিন্তু ঠিকই বলা হতো যে থানায় ছাত্র শিবিরের সন্ত্রাসী হামলা, থানায় হেফাজতে ইসলামের সন্ত্রাসী হামলা। কিন্তু যেহেতু থানায় ছাত্রলীগ হামলা চালিয়েছে, তাই বলা হয়েছে থানায় ছাত্রলীগের হামলা। কেন এই দুমুখ নীতি? কেন এই হলুদ সাংবাদিকতা? যদি সাংবাদিকতা করতেই হয় তাহলে হলুদ মিশিয়ে কেন সাংবাদিকতা করেন? এটি হচ্ছে আমার প্রশ্ন। এছাড়াও আরেকটি কথা বলতেই হয়, আজকে দেখেন যে শেখ সেলিমের নাতি জায়ান শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন, তাই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জঙ্গিদের দেশ নাই, ধর্ম নেই। কিন্তু আমরা কি ভুলে গেছি? আমরা ভুলে যাই নাই। এই শেখ সেলিম আজ থেকে বেশ কিছুদিন আগে তিনি একটি জনসভায় বক্তৃতাকালে বলেছিলেন যে যারা নাশকতা করবে তাদের পেট থেকে হাত পা কেটে নেওয়া হবে। এখন আপনি বলেন, কেউ নাশকতা করলে আপনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন, তাদের বিরুদ্ধে মামলা করেন, বিচার বিভাগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আপনি হাত পা কেটে দেওয়ার কে? আপনি প্রকাশ্যে সমাবেশে বলছেন নাশকতা করলে পেট থেকে হাত পা কেটে দেওয়া হবে। যিনি এই বক্তৃতা দেন তিনি কি রাজনৈতিক নেতা না সন্ত্রাসী? আপনি বলেন, আপনারাই বলেন, আমি বলবো না। তো এইরকম অনেক উদাহরণ দেওয়া যায়। আপনি নিজে সন্ত্রাসবাদকে উস্কে দিবেন, আর আরেকটি সন্ত্রাসী ঘটনায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আপনি বলবেন যে সন্ত্রাসীদের দেশ নাই, ধর্ম নাই। এই কথার সাথে আমিও একমত, সন্ত্রাসীদের দেশ নাই, ধর্ম নাই। সুতরাং আপনি যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, আপনারও দেশ এবং ধর্ম নাই। আপনার একটা রাজনৈতিক দল আছে, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি।